হাই নিউজ আপনাদেরকে স্বাগত। আমি এদিক শুরু করছি নিউজ টুডে। সবার আগে চোখ রাখবো। অভিযুক্তরা কেড়ে নিয়েছিল মোবাইল, যাতে বাইরের কাউকে খবর না দিতে পারেন। কসবা ঘটনায় পুলিশি জেরায় গুরুত্বপূর্ণ দাবি নিরাপত্তা রক্ষীর। প্রবীণ সিপিআইএম নেতাকে রাস্তায় ফেলে মার তৃণমূল নেত্রীর। খড়গপুর টাউন থানায় তৃণমূল নেত্রীর বিরুদ্ধে দায়ের অভিযোগ। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে চরম ভোগান্তির শিকার মেট্রো যাত্রীরা। 2 দফায় মেট্রো বিপর্যয়। জলজমা লাইনের দুর্ভোগ কাটতেই আত্মহত্যার চেষ্টা বেলগাছিয়ায়। রেল অবরোধে হাসনাবাদ শিয়ালদা শাখায় ব্যাহত ট্রেন চলাচল। রাস্তার দাবিতে অবরোধ বাসিলা স্টেশনে। চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। কুমিল্লার পর এবার বরিশাল। বাংলাদেশে তরুণীকে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে। বারবার একই ঘটনা, তোলপাড় বাংলাদেশ। ঘটনায় গ্রেপ্তার 4। ফুটবল মাঠে হই হই। মাঠে বল খেলছে মানুষ নয়, রোবট। অভিনব ফুটবল দেখা গেল চীনের রাজধানী বেজিং এর মাঠে। কসবার ঘটনায় সামনে আসছে একের পর এক তথ্য। ঘটনার দিন বিকেলে 4টের পর কারা ছিলেন কলেজে তা নিয়েও শুরু হয়েছে তদন্তে তৎপরতা। কাণ্ডের নারকীয় ঘটনায় নতুন মোড়। গত বুধবার 25শে জুন বিকেল 4টের পর কলেজে ঠিক কতজন ছিলেন এবং তারা কেন উপস্থিত ছিলেন তা নিয়ে তদন্তে তৎপরতা শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। তৈরি হয়েছে একটি বিশদ তালিকাও। কলেজটি ডে কলেজ। সাধারণত বিকেল 4টের মধ্যেই ছুটি হয়ে যায়। তা সত্ত্বেও সেদিন বিকেল 4টের পর কলেজে 17 জন কেন ছিলেন তা নিয়ে উঠছে প্রশ্ন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ওই 17 জনের মধ্যে কেউ কি কিছু সন্দেহজনক দেখেছিল নাকি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে তারা গিয়েছিলেন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই 2 জনকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের বয়ানে মিল খুঁজতে কাজ চলছে। বাকিদেরও শীঘ্রই ডেকে পাঠাবে তদন্তকারী দল। প্রসঙ্গত, গত বুধবার কসবা ল কলেজে এক ছাত্রের গণধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ মোট 4 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তবে তদন্তে নিত্য নতুন তথ্য উঠে আসায় পুরো ঘটনা ক্রমশ জটিল হচ্ছে। কলেজের প্রাঙ্গণে 4টের পর থেকে ঠিক কি কি ঘটেছিল তা বিস্তারিত জানতে চাইছে পুলিশ। প্রশ্ন উঠছে কলেজের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। এই তালিকা ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই আরও তথ্য পাওয়ার আশায় তদন্তকারীরা। হাই নিউজ নেটওয়ার্ক। কসবার ঘটনায় পুলিশি জেরায় গুরুত্বপূর্ণ দাবি করলেন ধৃত নিরাপত্তারক্ষী। তার দাবি, অভিযুক্তরা তার মোবাইল ফোন কেড়ে নিয়েছিল যাতে বাইরের কাউকে খবর দিতে তিনি না পারেন। 25শে জুন কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে প্রথম বর্ষের এক ছাত্রীকে কলেজের গার্ড রুমে গণধর্ষণ করা হয়। মূল অভিযুক্ত কলেজের প্রাক্তন ছাত্র ও অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্র। তার সঙ্গে অপরাধে সহযোগিতা করেছিল কলেজের আরও 2 ছাত্র। ঘটনার পরের দিনই নির্যাতিতা অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে 3 জনকেই গ্রেফতার করে পুলিশ। নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন, ঘটনার দিন তৃণমূল ছাত্র পরিষদের একটি মিটিংয়ের নাম করে তাকে সন্ধে পর্যন্ত কলেজে অপেক্ষা করিয়ে অভিযুক্তরা তাকে ধর্ষণ করে। গার্ডরুমে তাকে জোর করে নিয়ে যাওয়া হয় এবং পালানোর চেষ্টা করলে শারীরিক নির্যাতন করা হয়। অভিযুক্তদের দাপটে নিরাপত্তারক্ষী কিছু করতে পারেননি বলেও অভিযোগ করেন তিনি। পুলিশি জেরায় নির্যাতিতার সঙ্গে মিলে যায় নিরাপত্তারক্ষীর দাবি। তিনি জানান, অভিযুক্তরা তাকে ভয় দেখিয়ে মোবাইল কেড়ে নেয় যাতে তিনি বাইরে যোগাযোগ করতে না পারেন। ধৃতর বয়ান খতিয়ে দেখছে পুলিশ। নির্যাতিতার মেডিকেল রিপোর্টে উঠে এসেছে গুরুতর শারীরিক নির্যাতনের চিহ্ন। শরীরে পাওয়া গেছে যৌন হেনস্থার স্পষ্ট প্রমাণ, কামড়ের দাগ এবং নখের আঁচড়। পুলিশ ইতিমধ্যে ধৃতদের বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমাণ সংগ্রহে কাজ চালাচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। কসবার ঘটনায় অনির্দিষ্টকালের জন্য সাউথ ক্যালকাটা ল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল গভর্নিং বডি। ইতিমধ্যে এই ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রসঙ্গত, গত শুক্রবার সকাল থেকেই কসবার আইন কলেজে গণধর্ষণের ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। নির্যাতিতা দাবি করেন, বুধবার সন্ধ্যায় তাকে ডাকা হয়েছিল কলেজে। অভিযোগ, তিনি সেখানে গেলে তার উপর চড়াও হয় 3 জন। গণধর্ষণ করা হয় বলেই অভিযোগ। চলছে তদন্ত। একের পর এক প্রকাশ্যে আসছে চাঞ্চল্যকর তথ্য। গোটা পরিস্থিতি বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য আইন কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন গভর্নিং বডির সদস্যরা। কসবায় আইন কলেজে ধর্ষণের ঘটনায় রাজ্যে এলো বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। রাজ্যকে তীব্র আক্রমণ বিজেপির কেন্দ্রীয় টিমের। আইন কলেজে ছাত্রীকে ধর্ষণ কাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।
এবার ঘটনার তদন্তে কলকাতায় এলো বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। প্রতিনিধি দলে রয়েছেন মুম্বাইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার এবং সাংসদ সত্যপাল সিং, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি, সাংসদ মনন কুমার মিশ্র এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সাংসদ বিপ্লব দেব। সকালে বেঙ্গালুরু থেকে কলকাতা বিমানবন্দরে নামেন বিপ্লব দেব। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। পরে বেঙ্গালুরু থেকে প্রতিনিধি দলের বাকি সদস্যরা কলকাতায় এসে পৌঁছন। কসবা কাণ্ডের জন্য বিজেপির কেন্দ্রীয় টিমে 4 সদস্যই একযোগে রাজ্যকে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছেন। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব দেব জানান, বাংলার আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। যেখানে আইনের পাঠ দেওয়া হয় সেখানেও ধর্ষণের মতো ঘটনা ঘটছে। বাংলার মানুষ আজ নিরাপত্তাহীন। মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, উনি অন্য রাজ্যে প্রতিনিধি দল পাঠাবেন, অথচ বাংলায় বিজেপির প্রতিনিধি দল এলে বাধা দেওয়া হবে। এটা কোন নিয়ম? বাংলাতে মহিলারা সুরক্ষিত না, যেখানে 50% কোনো মহিলা আসে ল কলেজেই সুরক্ষিত না হতে পারে। এটা ল স্টুডেন্ট, এটা পরে উকিল হবে, অন্যের জন্য লড়াই করতে সেখানেই রেপ করে দেওয়া হয়। বাংলার মধ্যে মহিলাদের কোনো এখানে নিরাপত্তা একদম নেই। আর সবচেয়ে আমি বারবার দুর্ভাগ্য যে বাংলাতে মুখ্যমন্ত্রী সাহেব মমতা ব্যানার্জি একজন মহিলা মুখ্যমন্ত্রী। কসবা ধর্ষণ কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ একাধিক নেতা ইতিমধ্যেই এই ঘটনায় প্রতিবাদ জানাতে গিয়ে গ্রেফতার হয়েছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য 4 সদস্যের প্রতিনিধি দল গঠনের নির্দেশ দেন। হাই নিউজ নেটওয়ার্ক। সোমবার সকালেই কলকাতায় এসে পৌঁছয় বিজেপির 4 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। প্রতিনিধি দলে রয়েছেন মুম্বাইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার ও সাংসদ সত্যপাল সিং, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি, সাংসদ মনন কুমার মিশ্র এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সাংসদ বিপ্লব দেব। পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকের পর তারা যান সাউথ ক্যালকাটা ল কলেজে। কলেজের ভেতর ঢুকে কথা বলেন প্রিন্সিপালের সঙ্গে। বাইরে অপেক্ষা করছিলেন অগ্নিমিত্রা পল এবং সুকান্ত মজুমদাররা। পরে তারা সাংবাদিকদের মুখোমুখি হন। एक महिला मुख्यमंत्री होने के बाद जिस प्रकार से महिलाओं के ऊपर अत्याचार बढ़ रहे हैं, और एक केस नहीं है, ऐसे बहुत केस हैं। हमारे पास लिस्ट है, अग्निमित्रा जी ने आज लिस्ट दी है, होगा तो बाद में प्रेस में भी हम उसको रिलीज करेंगे। इतने केस हैं महिलाओं के ऊपर अत्याचार और उनके प्रति अपराध के, बहुत से केसेस में FIR ही रजिस्टर नहीं की जा रही। हम दिखाने के लिए दिखाएंगे आंकड़ों के अंदर कि आंकड़ों में जो है, आंकड़े में वेस्ट बंगाल जो पीछे आगे नहीं है। जब FIR ही रजिस्टर नहीं होती है, कितने लोग हैं अभी, कितनी महिलाएं हैं जो अत्याचार से पीड़ित हैं। কসবা গণধর্ষণ কাণ্ডে উত্তাল রাজ্য। সেই আবহে এবার নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠল। আর ঘটনাস্থল হলো উত্তর 24 পরগনার সন্দেশখালী। বান্ধবীর বাবার হাতে যৌন নির্যাতনের শিকার হতে হলো এক নাবালিকাকে। বর্তমানে মেয়েটি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বান্ধবীর বাবার হাতে যৌন নির্যাতনের শিকার হতে হলো এক নাবালিকাকে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা ন্যাটজাট থানার অন্তর্গত আগারাটি গ্রামে মামার বাড়িতে থাকে। তার বাবা মা কর্মসূত্রে বাইরে থাকেন। অভিযোগ, রবিবার দুপুরে মেয়েটিকে এলাকার এক নির্জন জায়গায় ডেকে নিয়ে যায় তার বান্ধবীর বাবা। সেখানেই নাবালিকাকে ধর্ষণ করা হয় বলেই অভিযোগ। পাশ দিয়ে যাওয়া কয়েকজন মহিলা মেয়েটির আর্তনাদ শুনতে পেয়ে ছুটে আসেন। তারা মেয়েটিকে উদ্ধারও করেন, যদিও অভিযুক্ত বুঝতে পেরে চম্পট দেয়। তাকে এখনো ধরতে পারেনি পুলিশ। জানা যাচ্ছে, স্থানীয়রাই মেয়েটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা চলছে। পরিবারের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত ব্যক্তি এর আগেও এমন ঘটনার সঙ্গে যুক্ত ছিল, কিন্তু ভয় দেখিয়ে বারবার মেয়েটিকে চুপ করিয়ে রাখা হয়েছিল। পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ন্যাজাট থানায়। থানার ওসি ভরতপ্রসূন পুরকাইত জানান, অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। ছবি ও পরিচয় বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। খুব শিগগিরই তাকে গ্রেপ্তার করা হবে বলেও আশ্বাস দেন তিনি। এদিকে ঘটনার রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, অভিযুক্ত ব্যক্তি ISF এর সমর্থক। এই প্রসঙ্গে তৃণমূলের স্থানীয় নেতৃত্বের বক্তব্য, ঘটনাটি ভীষণ লজ্জাজনক। দোষীর কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।
অন্যদিকে আইএসএফ এর বসিরহাট জেলার যুগ্ম সম্পাদক মুসা করিম এই অভিযোগ মানতে নারাজ। তার কথায় তৃণমূল এখানে মাটির তলায়, আইএসএফ এর নাম বদনাম করার চেষ্টা চলছে। এই ঘটনার সঙ্গে আইএসএফ এর কোনো যোগ নেই। পুলিশ এখন অভিযুক্তর খোঁজে তৎপর। পাশাপাশি এই ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও দোষীর দ্রুত শাস্তির দাবি তুলছে এলাকাবাসী। হাই নিউজ নেটওয়ার্ক। সিপিএম এর প্রবীণ নেতাকে রাস্তায় ফেলে মার, অভিযোগের তীর তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। খড়গপুর টাউন থানায় তৃণমূল নেত্রীর বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। সিপিএম এর প্রবীণ নেতাকে রাস্তায় ফেলে মার তৃণমূল নেত্রীর। খড়গপুরের খড়িদা এলাকায় প্রবীণ সিপিএম নেতা অনিল দাসকে প্রকাশ্যে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেত্রী বেবি কোলে ও তার অনুগামীদের বিরুদ্ধে। শুধু মারধরই নয়, তাকে জুতো পেটাও করা হয় বলে অভিযোগ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে মালঞ্চ এলাকায়। ঘটনার সূত্রপাত একটি দেওয়াল ভাঙাকে কেন্দ্র করে। অভিযোগ, এক ব্যক্তির বাড়ির পাঁচিল জোর করে ভেঙে দিয়েছিলেন তৃণমূল নেত্রী বেবি কোলে। সেই ঘটনার প্রতিবাদ করেছিলেন প্রবীণ সিপিএম নেতা অনিল দাস, আর সেই প্রতিবাদেই সোমবার তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেবি কোলের নেতৃত্বে একদল লোক খড়িদা এলাকায় রাস্তায় অনিল বাবুকে ধরে ফেলেন এবং তাকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করেন। প্রাণে বাঁচতে বাম নেতা একটি রঙের দোকানে আশ্রয় নেন, সেখানেও তাকে নিস্তার দেয়নি হামলাকারীরা। অভিযোগ, দোকানের রঙের ডাব্বা তার গায়ে ছুঁড়ে মারেন, তাতে তিনি পুরোপুরি ভিজেও যান। পরবর্তীতে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় অনিল দাস খড়গপুর টাউন থানায় পৌঁছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের বেবি কোলের বিরুদ্ধে। হাই নিউজ নেটওয়ার্ক। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে চরম ভোগান্তির শিকার মেট্রো যাত্রীরা। দুদফায় মেট্রো বিপর্যয়, লাইনে জল জমে ঘণ্টা দুয়েকের দুর্ভোগ কাটতেই আত্মহত্যার চেষ্টা বেলগাছিয়া। ভোর লাগাতার বৃষ্টি, তার জেরে সপ্তাহের প্রথম দিনে ফের মেট্রো পরিষেবায় চরম ভোগান্তি। চাঁদনী ও সেন্ট্রাল স্টেশনের মাঝে লাইনের ওপর জল। সূত্রের খবর, সকাল 9টা থেকে কবির সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত টানা পথে বন্ধ ছিল মেট্রো চলাচল। ভাঙা পথে চলছিল মেট্রো, মাঝের কয়েকটি স্টেশনে আবার পুরোপুরি বন্ধ ছিল পরিষেবা। এর ফলে বিপাকে পড়েছিলেন যাত্রীরা। 11টা নাগাদ মেট্রো পরিষেবা স্বাভাবিক হতেই ফের বিপত্তি। বেলগাছিয়া লাইনে আত্মহত্যার চেষ্টা হয়েছে বলে খবর। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী রেল খালি করে দেওয়া হয়। মেট্রো সূত্রের খবর, সোমবার 11টা 20 মিনিট নাগাদ একজন ঝাঁপ দিয়েছেন ডাউন লাইনে। ফলে গিরিশ পার্ক থেকে কবি সুভাষ ভাঙা পথে মেট্রো চলছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, সোমবার সকাল 9টা নাগাদ চাঁদনী ও সেন্ট্রাল স্টেশনের মাঝখানে লাইনে জল দেখা যায়। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে সকাল 9টা 5 থেকে ভাঙা পথে মেট্রো পরিষেবা চালু করা হয়। 10টা 58 থেকে আবার সম্পূর্ণ পথে মেট্রো চলতে শুরু করে, কিন্তু তারপরেই বিপত্তি। আত্মহত্যার চেষ্টার কারণে আবার ভেঙে পড়ে পরিষেবা। যদিও যাত্রীদের দাবি, সোমবার সকাল 8টা 45 মিনিট নাগাদই মেট্রো পরিষেবায় সমস্যা দেখা দেয়। স্টেশনেই থমকে যায় মেট্রো। 9টা নাগাদ মেট্রো কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হয় যে ভাঙা পথে চলবে মেট্রো। ওই সময় কবি সুভাষ থেকে ময়দান স্টেশনের মধ্যে চলাচল করে মেট্রো। অন্যদিকে উত্তরে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্কের মধ্যে চলাচল করে মেট্রো। মাঝে পার্ক স্ট্রিট থেকে এমজি রোড স্টেশনের মধ্যে মেট্রো চলাচল বন্ধ ছিল। মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ার কারণে বিপাকে পড়েন অফিস এবং স্কুল কলেজের ছাত্রীরা। তাদের অভিযোগ, ভাঙা পথে চলার সময়ও বিঘ্নিত হয়েছে পরিষেবা। নির্ধারিত সময়ের পরে স্টেশনে এসেছে মেট্রো, ফলে প্রবল ভিড় জমেছে। ট্রেনের ভেতরেও একই অবস্থা। ভিড়ের চাপে দরজা বন্ধ করা যায়নি। যাত্রীদের অভিযোগ, এইসব কারণে এসি কাজ করেনি, ফলে দরদর করে ঘেমেছেন যাত্রীরা। সপ্তাহের প্রথম দিনেই সঠিক সময়ে অফিস, স্কুল, কলেজে পৌঁছাতে পারেননি তারা। হাই নিউজ নেটওয়ার্ক। রাস্তার দাবিতে সকাল থেকেই রেল অবরোধ। হাসনাবাদ শিয়ালদহ শাখায় ব্যাহত ট্রেন চলাচল। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে চূড়ান্ত ভোগান্তির শিকার। রাস্তার দাবিতে সকাল থেকে রেল অবরোধ। হাসনাবাদ শিয়ালদা শাখায় ব্যাহত ট্রেন চলাচল। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনই চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। সোমবার সকাল 7:30 নাগাদ ভাসিলা স্টেশনে রেল অবরোধ শুরু করেন স্থানীয়রা। তাদের দাবি, স্টেশন আসার পথ অত্যন্ত খারাপ। বর্ষায় তার অবস্থা আরও বেহাল হয়েছে, তাই বারবার দুর্ঘটনা ঘটছে। জেলা শাসক ও রেল কর্তৃপক্ষকে বারবার জানিয়েও সমস্যার সুরাহা হয়নি। সে কারণে বাধ্য হয়ে সোমবার সকাল থেকে রেল অবরোধের সিদ্ধান্ত নেয় স্থানীয়রা। রেল লাইনের ওপরে বসে পড়েন তারা। তার ফলে পরপর দাঁড়িয়ে পড়ে একের পর এক লোকাল ট্রেন। প্রায় 9টা পর্যন্ত চলে অবরোধ। ইতিমধ্যেই খবর পেয়ে রেল আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছে।
সমস্যা সমাধানের জন্য আলোচনায় বসার আশ্বাস দেন তারা। তারপরে অবরোধ ওঠে। আপাতত ট্রেন চলাচল শুরু হয়েছে, তবে প্রায় 1.5 ঘন্টা রেল অবরোধ থাকে। হাসনাবাদ শিয়ালদা শাখার যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়। রেল সূত্রে খবর, যেহেতু টানা অবরোধ চলেছে তাই কোনো ট্রেন সময় মতো চলছে না। প্রতিটি ট্রেনের গতিও কিছুটা কম। এই সমস্যা মিটতে আরও কিছুটা সময় লাগবে বলেই খবর। একে তো রাতভর বৃষ্টি, তার ফলে রাস্তায় বেরিয়ে চূড়ান্ত ভোগান্তি নিত্যযাত্রীদের, আবার ট্রেনের সমস্যা, দুই মিলিয়ে ভোগান্তি যেন আরও বেড়েছে। সোমবার দিন অবিরাম বৃষ্টিতে পাতাল পথেও চরম ভোগান্তি। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে চরম ভোগান্তির শিকার হয়েছে মেট্রো যাতায়াতকারীরা। বাধ্য হয়ে ভিন্ন পথে গন্তব্যে পৌঁছানোর চেষ্টাও করেন তারা। একদিকে ট্রেনের সমস্যা, অন্যদিকে মেট্রো, সব মিলিয়ে সোমবার দিন সমস্যায় পড়েছে নিত্য যাতায়াতকারীরা। হাই নিউজ নেটওয়ার্ক। স্কুল রয়েছে মাঠ রয়েছে, মিড ডে মিলের ব্যবস্থাও, কিন্তু নেই শিক্ষক। শিক্ষকের অভাবে কমছে পড়ুয়ার সংখ্যা। বর্তমানে জলপাইগুড়ির এক স্কুলের অবস্থা শোচনীয়। শিক্ষকের অভাবে বন্ধ হয়ে যেতে পারে স্কুল। মাঠ, পাকা ক্লাসরুম, ঝা চকচকে এই স্কুলে শিক্ষকের সংখ্যা মাত্র 1 জন, পড়ুয়া 14 জন। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে গ্রামীণ বাংলার এটাই বর্তমান অবস্থা। ঝা চকচকে বিল্ডিং, শ্রেণীকক্ষের ভিতর চেয়ার, টেবিল, বেঞ্চ, ফ্যান, আলোর ব্যবস্থা সবই রয়েছে। রয়েছে সুবিশাল খেলার প্রাঙ্গণও। নেই কেবল পড়ুয়া এবং শিক্ষক। জলপাইগুড়ি জেলা ধূপগুড়ি ব্লকের মাগুরমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের গোসাইহাট লেবুতলা এলাকায় 2011 সালে স্থাপিত হয়েছিল 5ম শ্রেণী থেকে 8ম শ্রেণী পড়ুয়াদের জন্য নিরঞ্জন পাঠ জুনিয়র হাই স্কুল। কিন্তু বর্তমানে মুখ থুবড়ে পড়ে রয়েছে এই স্কুল। আজ তো এই জুনিয়র হাই স্কুলের কাগজে কলমে মাত্র 14 জন পড়ুয়া, তবুও আবার 5ম থেকে 7ম শ্রেণী পর্যন্ত। 8ম শ্রেণীতে কোনো পড়ুয়াই নেই। আরও অবাক করা বিষয়, এই এত বড় স্কুলের দায়িত্বে রয়েছেন মাত্র একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, যিনি একা হাতে কখনো স্কুলের সাফাই কর্মী, কখনো লাইব্রেরিয়ান, কখনো দপ্তরি, তো কখনো আবার পড়ুয়াদের জন্য হয়ে উঠছেন শিক্ষাগুরু। তার উপর বাড়তি স্কুলের কাগজে কলমের একাধিক কাজ এই গেস্ট টিচারকেই সামলাতে হয়। 5ম থেকে 7ম শ্রেণী পর্যন্ত মাত্র 14 জন পড়ুয়ার হিসেবটা সরকারি খাতায় থাকলেও উপস্থিতির হার মাত্র হাতে গোনা 3 থেকে 5 জন। এভাবেই চলছে জুনিয়র হাই স্কুল। কোনো হেলদোল নেই স্থানীয় প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসন, এমনকি শিক্ষা বোর্ডের। গ্রামবাসী এবং অভিভাবকদের দাবি, স্কুলে শিক্ষক না থাকায় পড়ুয়ার সংখ্যা দিন দিন কমছে। হয়তো একটা সময় গিয়ে স্কুলটাই বন্ধ হয়ে যাবে। স্থানীয় পঞ্চায়েত সদস্য অবশ্য জানিয়েছেন, গোটা বিষয়টি সকলে জানা থাকলেও সরকার কোনো ভ্রুক্ষেপ করছে না। যিনি দায়িত্বে রয়েছেন তিনিও আগামী বছর অবসর নেবেন। তার আগে স্কুলের হাল ফেরাতে শিক্ষক নিয়োগ হবে কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। পড়ুয়ারাও চাইছে স্কুলে আরও শিক্ষক নিয়োগ হোক, নয়তো স্কুলটাই বন্ধ হয়ে যাবে। স্কুলের এই বর্তমান পরিস্থিতি দেখে স্থানীয় মানুষ তাদের বাচ্চাদের পার্শ্ববর্তী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়গুলিতে ভর্তি করাচ্ছেন। এদিকে সুবিশাল এই স্কুলটি সকলের অজান্তেই বন্ধ হয়ে যেতে বসেছে। হাই নিউজ নেটওয়ার্ক। অপারেশন সিন্দুরের পর সামরিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয়েছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এবার শত্রুপক্ষের কর্মকাণ্ড নজর রাখতে আকাশপথে ইসরোর নজরদারি চীন ও পাকিস্তানের গতিবিধির ওপর। 24 ঘন্টা নজরদারি চালাতে মহাকাশে 52টি সামরিক স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। অপারেশন সিন্দুরের সময় গোটা দুনিয়া দেখেছে কাকে বলে বৈদ্যুতিন যুদ্ধ কৌশল। সিগন্যাল জ্যাম করা, রাডারের চোখে ধুলো দেওয়ার কৌশল। ভারত প্রায় 22 মিনিট যাবৎ পাকিস্তানের প্রতিরক্ষা বিভাগের সমস্ত সিগন্যাল নিজের কবজায় নিয়ে নিয়েছিল। আর এই 22 মিনিটের খেলায় পাকিস্তানের মুখ ভোঁতা করে দিয়েছে ভারতের বিমান বাহিনী। এই অসম্ভব কাজকে সম্ভব করে তুলেছে দেশের বৈদ্যুতিন যুদ্ধ, যার মূল হাতিয়ারগুলি ঘুরছে মহাকাশে। দেশের চর উপগ্রহগুলির কেরামতিতেই এটা সম্ভবপর হয়েছিল। এই উপগ্রহগুলির তোলা ছবি থেকেই নির্দিষ্ট করা হয়েছিল পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে থাকা জৈশ-ই মোহাম্মদ, লস্কর-ই তাইবা ও হিজাবুল মুজাহিদ্দিনদের জঙ্গি ঘাঁটিগুলিকে। তাদের একেবারে সঠিক আস্তানার সন্ধান। উপগ্রহের ছবি ও গোয়েন্দাদের তথ্য মিলিয়ে খোঁজ মিলেছিল বাওয়ালপুর, মুজাফফরাবাদ, কোটলি, শিয়ালকোটের ঘাঁটি। পহেলগাঁও কাণ্ড ও অপারেশন সিন্দুর থেকে শিক্ষা নিয়ে এবার ভারত আধুনিকোত্তর যুগের যুদ্ধ কৌশলকে আরও শক্তিশালী করার দিকে এগোতে চাইছে।
প্রতিরক্ষা ও বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে চীন ও পাকিস্তানকে নজরবন্দি করতে ভারত 52টি গুপ্তচর উপগ্রহ পাঠানোর কাজ খুব দ্রুত গতিতে শুরু করেছে। এগুলির কাজ হবে দুনিয়ার বিভিন্ন দেশ ছাড়াও বিশেষ করে দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা সংক্রান্ত খবরাখবর তুলে দেওয়া। এমনকি এগুলিকে এমনভাবে তৈরি করা হচ্ছে যে প্রয়োজন পড়লে উপগ্রহকে সামরিক উদ্দেশ্যেও ব্যবহার করা যেতে পারে। মহাকাশ নজরদারিতে জোর দিতে গত বছর অক্টোবরে ভারত সরকার 26,968 কোটি টাকার বিশাল বাজেট পাশ করেছিল। সেই প্রকল্পের অন্তর্গত এই উপগ্রহগুলি। এই প্রকল্পে ইসরো পাঠাবে 21টি উপগ্রহ। এছাড়া 3টি বেসরকারি সংস্থা বাকি 31টি উপগ্রহ তৈরি ও উৎক্ষেপণের দায়িত্বে থাকবে। এর প্রথম দফায় উপগ্রহ ছাড়া শুরু হবে আগামী বছরের এপ্রিল মাস থেকে এবং গোটা প্রকল্পটি শেষ করে ফেলা হবে 2029 সালের আগে। প্রতিরক্ষা মন্ত্রকের অন্তর্গত আইডিএস এই প্রকল্পে তদারকিতে থাকছে। এই উপগ্রহগুলির কাজই থাকবে চীন, পাকিস্তান ও ভারত মহাসাগরীয় এলাকায় চিল নজর রাখা। উপগ্রহ চিত্রের ছবি দেখেই দেশের প্রতিরক্ষা বিভাগের কাজকর্মের সুবিধা হবে, আরও অনেক বেশি তথ্য হাতে আসবে সীমান্ত এলাকা সম্পর্কে। হাই নিউজ নেটওয়ার্ক। বদল ঘটছে না কর্ণাটকের মুখ্যমন্ত্রীর। আগামী 5 বছর কর্ণাটকের মুখ্যমন্ত্রী থাকছেন সিদ্দারামাইয়া, এমনটাই জানানো হলো কংগ্রেসের তরফে। 2023 সালে বিজেপিকে উৎখাত করে কর্ণাটকে ক্ষমতায় এসেছিল কংগ্রেস। এরপর থেকেই ঘরোয়া কোন্দলে নাজেহাল অবস্থা হাত শিবিরের। মুখ্যমন্ত্রী পদের দাবিদার হিসেবে সিদ্দারামাইয়ার পাশাপাশি উঠে আসে ডিকে শিবকুমার। শেষ পর্যন্ত সিদ্দারামাইয়াকে শাসনভার দেওয়া হলেও দ্বন্দ্ব মেটেনি। সরকারের অন্দরের সংঘাত পর্ব উত্তরোত্তর বাড়তে থাকে। এর সঙ্গেই গোদের ওপর বিস্ফোরার মতো সামনে আসে একের পর এক দুর্নীতির অভিযোগ। বিরাট জমি দুর্নীতির অভিযোগে নাম জড়ায় খোদ মুখ্যমন্ত্রীর। এই পরিস্থিতিতে সিদ্দারামাইয়ার হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে শিবকুমারের হাতে ক্ষমতা দেওয়ার দাবি ওঠে। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে কংগ্রেস হাইকমান্ড। কংগ্রেসের 2 নেতার সঙ্গে দফায় দফায় বৈঠক করেন দিল্লি কংগ্রেসের শীর্ষ নেতারা। এরপর সোমবার হাত শিবিরের সিনিয়র নেতা জানান, কর্ণাটকের নেতৃত্বের কোনো পরিবর্তন হচ্ছে না। আগামী 5 বছরের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাবেন সিদ্দারামাইয়া। পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিদ্দারামাইয়া জানান যে যাই বলুক না কেন আমাদের মধ্যে সম্পর্ক ভালো। পাশাপাশি এক ভিডিও সামনে এসেছে যেখানে দেখা গিয়েছে শিবকুমারের হাত মুঠোর মধ্যে ধরে হাসি মুখে ক্যামেরার সামনে সিদ্দারামাইয়া। বার্তা স্পষ্ট, সমস্ত গুঞ্জন এড়িয়ে একজোট 2 নেতা। হাই নিউজ নেটওয়ার্ক। তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণের অভিঘাতে উড়ে গেল কারখানার আস্ত ছাদ। সোমবার সকালের এই ঘটনাটি ঘটে। কারখানায় সেই সময় কাজ করছিলেন অন্তত 5 জন শ্রমিক। সেই 5 জনের মৃত্যু হয়েছে এমনটাই খবর। গুরুতর আহত হয়েছেন 15। তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণের অভিঘাতে উড়ে গেল কারখানার আস্ত ছাদ। সোমবার সকালে এই ঘটনাটি ঘটে। কারখানায় সেই সময় কাজ করছিল অন্তত 5 জন শ্রমিক। সেই 5 জনের মৃত্যু হয়েছে বলে খবর। গুরুতর আহত হয়েছে 15 জন শ্রমিক। সোমবার সকালে তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার শিল্প তালুকের ওই রাসায়নিক কারখানা থেকে হঠাৎই বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয়রা গিয়ে দেখেন কারখানার ছাদ উড়ে গিয়ে 100 মিটার দূরে পড়েছে। ভিতর থেকে বেরিয়ে আসছে কালো ধোঁয়া। আতঙ্কে দৌড়ে বেরিয়ে আসছেন শ্রমিকরা। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছে দমকলের 11টি ইঞ্জিন। পুলিশ তরফে জানানো হয়েছে বিস্ফোরণের সময় কারখানায় আটকে পড়ে 5 জনের মৃত্যু হয়েছে। এখনো অনেক শ্রমিকই নিখোঁজ। সেই কারণেই হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হতাহতে 15 জন হাসপাতালে চিকিৎসাধীন। তবে কি কারণে এই বিস্ফোরণ তা এখনো স্পষ্ট নয়। ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যের তদারকি করছে জেলার পুলিশ সুপার। প্রাথমিকভাবে জানা গিয়েছে তেলেঙ্গানার ওই কারখানাটি একটি ওষুধের কারখানা। কি কারণে ঘটনাটি ঘটেছে তার তদন্ত করছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। ট্রেন ছাড়ার 8 ঘন্টা আগে সংরক্ষিত কামরার চার্ট তৈরির সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। ট্রেন ছাড়ার শেষ মুহূর্তে টিকিটের খবর মেলার ফলে যাত্রার কোনো বিকল্প ব্যবস্থা করতে পারেন না যাত্রীরা। তাই এই সমস্যা মেটাতে ট্রেন ছাড়ার প্রথমে 8 ঘন্টা এবং পরে 24 ঘন্টা আগে চার্ট তৈরি করে ফেলার পরিকল্পনা নিয়েছে ভারত। ট্রেন ছাড়ার 8 ঘন্টা আগে সংরক্ষিত কামরার চার্ট তৈরির সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। লক্ষ্য রয়েছে 24 ঘন্টা আগে। বর্তমানে ট্রেন ছাড়ার 4 ঘন্টা আগে তৈরি হয় সংরক্ষিত কামরার চার্ট। ফলে ওয়েটিং লিস্টে থাকা বেশিরভাগ যাত্রীরা জানতে পারেন না তাদের টিকিট কনফার্ম হলো কিনা। এদিকে শেষ মুহূর্তে খবর মেলার ফলে যাত্রার কোনো বিকল্প ব্যবস্থাও করা যায় না। এই সমস্যা মেটাতে ট্রেন ছাড়ার 24 ঘন্টা আগে চার্ট তৈরি করে ফেলার পরিকল্পনা নিয়েছে রেল। আপাতত রাজস্থানের বিকানের ডিভিশনে পাইলট প্রজেক্ট হিসেবে পরীক্ষামূলক সেই কাজ শুরু হয়েছে। সাফল্য মিললে ধাপে ধাপে গোটা দেশে তা ছড়িয়ে দেওয়া হবে। দুপুর 2টো পর্যন্ত যে ট্রেনগুলি ছাড়বে সেগুলোর ক্ষেত্রে আগের দিন রাত 9টার মধ্যে তৈরি করা হবে চার্ট।
বাকিগুলোর ক্ষেত্রে 8 ঘন্টা আগে চার্ট তৈরি হবে। পাশাপাশি প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম বা পিআরএস এর আধুনিকীকরণও করা হচ্ছে। ফলে দেশ জুড়ে প্রতি মিনিটে প্রায় 1.5 লক্ষ মানুষ টিকিট কাটতে পারছে, যা আগের তুলনায় 5 গুণ বেশি। প্রতি মিনিটে টিকিট সংক্রান্ত খোঁজ নিতে পারছে প্রায় 40 লক্ষ মানুষ, যা আগের তুলনায় 10 গুণ বেশি। হাই নিউজ নেটওয়ার্ক। ফুটবল মাঠে হই হই, একজন খেলোয়াড় বল নিয়ে দৌড়াচ্ছে, তাকে বাধা দিচ্ছে একজন। ধাক্কাধাক্কিতে পড়ে যাওয়ার পর আবার নিজে নিজেই উঠে দাঁড়াচ্ছে খেলোয়াড়রা। ভাবছেন এতে নতুন কি আছে? এ তো হামেশাই হয়ে থাকে ফুটবলের মাঠে। কিন্তু মাঠের ফুটবলাররা যদি মানুষ না হয়? চমকে গেলেন। এই অভিনব ফুটবল দেখা গেল চীনের রাজধানী বেজিং এর মাঠে। বল নিয়ে যারা দৌড়চ্ছিল তারা সবাই মানুষের মতন চেহারার রোবট। চীনের বেজিংয়ে শনিবার অভিনব এক ফুটবল প্রতিযোগিতা দেখল দর্শকেরা। মাঠে খেলছিল মানুষ নয়, খেলছিল মানুষের চেহারার রোবট। রোবো লিগ নামের এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল 4টি দল। প্রতিটি দলে ছিল 3টি করে রোবট। এই রোবটগুলিকে কেউ নিয়ন্ত্রণ করছিল না, তারা নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছিল কখন বল দেবে, কখন গোলে মারবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সাহায্যে রোবটগুলো মাঠে চলাফেরা, পাস, গোল সবই করছিল। কেউ পড়ে গেলে নিজেরাই উঠে দাঁড়াচ্ছিল, আবার খেলায় ফিরছিল। এই প্রতিযোগিতা ছিল এক ধরনের প্রস্তুতি বা ট্রায়াল, কারণ আগামী আগস্টে বেজিংয়েই অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস। সেখানে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের রোবট দল অংশ নেবে। শুধু ফুটবলই নয়, আরও অনেক ধরনের রোবট প্রতিযোগিতা সেখানে থাকবে। শনিবার খেলার উদ্দেশ্য ছিল এটা দেখানো যে আধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি রোবটরা কেমন দক্ষভাবে কাজ করতে পারে। রোবটগুলিতে ছিল ক্যামেরা, সেন্সর ও উন্নত সফটওয়্যার, যা মাঠে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিচ্ছিল। এই ধরনের রোবট ভবিষ্যতে শুধু খেলার জন্য নয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হতে পারে, যেমন দুর্ঘটনায় উদ্ধার কাজ, দূর মহাকাশে অভিযান, এমনকি চিকিৎসা ক্ষেত্র। তাই এই ধরনের খেলাগুলিকে দেখা হচ্ছে এক ধরনের প্রশিক্ষণ ও প্রযুক্তি পরীক্ষার সুযোগ হিসেবে। খেলার মাঠে রোবটদের গোল করা, পড়ে যাওয়া, আবার উঠে দাঁড়ানো, সব মিলিয়ে দর্শকরা বেশ আনন্দ পেয়েছেন। এখন নজর আগামী আগস্টের বিশ্ব রোবট গেমসের দিকে, যেখানে আরও উন্নত রোবট ও তাদের আন্তর্জাতিক প্রতিযোগিতা দেখা যাবে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।